রকমের শখ ছিল। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটি এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানেই গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে, কিংবা পায়ের চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে বল করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোখা পাশ করে ফেলে। এর সেই দশা হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেলে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে হাফ ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললুম ভাই কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না যে সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়। খেতে খেতে হয়রান হলুম। এই নালিশটাই সেখানকার সঙ্গী। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্য মানুষ হয়ে চলে, তাকে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত বীজ পোতা হয়ে গেছে। কেবলই সরে যেতে হয়, উঠে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎসব থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সে তালের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দূরত্ব হলো তার চোখের কালো তারা দেখবে বলে কপালের উপর ঝুঁকে পড়েছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে কমাল কাঠটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, ওকে দেখেও মেয়েটির তেমনই দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? বেকার বললে কাজ করবো তারই সময় নেই। মেয়েটি ওর কথা কিছু বুঝতে পারলো না, বললে আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে তোমার হাত থেকে কাজ নেব বলেই তো দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘোড়া কাকে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমায় দিতে পারো। ঘোড়া নিয়ে কি হবে? জল তুলবে? না না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উচ্চতলায় দেখা হয়, আর রোজ সে একই কথা। তোমার কাকের একটি ঘোড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো। ঘোড়া দিলে সেটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো। কত রঙের পাক, কত রেখার ঘর। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। বাকি জিজ্ঞাসা করলে এর মানে? বেকার লোকটি বললে এর কোনো মানে নেই। ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকম হেলিয়ে ঘুরিয়ে দেখলো। রাত্রি থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে সেই চিত্রটা সে দেখতে লাগলো। তার বয়সে এই সে প্রথম কিছু দেখছে যার কোনো মানে নেই। তার পরদিন যখন সে উচ্চতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাঁধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে কি চাও? সে বললে তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেবো? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে মেয়ের বেনি বাঁধতে অনেক সময় লাগে। কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়।
এইদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ভাগ পড়তে শুরু করলো। কান্নায় আর গানে সেই ভাগ ভরে উঠলো। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো, সভা ডাকলো। তারা বললে এখানকার ইতিহাসে কখনো এমনটি ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করল। সে বললে, আমি ভুল লোককে ভুল স্বর্গে এনে ফেলেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলো ভীষণ ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের তুলি আর ঝুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বলল, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার